লেখক অঞ্জন রায়চৌধুরীর উপলব্ধি। গৌরবাবু কেন্দ্রীয় সরকারি অফিস থেকে অবসর নেওয়ার ঠিক পরেই সরমা ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছেন। আজকে সরমার প্রথম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে গৌরবাবুর বাড়িতে উপস্থিত হয়েছে তার বড় মেয়ে, ছেলে চঞ্চল ও ছোট মেয়ে কবিতা। বড় মেয়ে ছাড়া বাকিরা সবাই এই বাংলার বাইরে থাকলেও ওরা সবাই এই দেশেই আছেন। সবাই বিবাহিত এবং নিঃসন্তান কেউই নয়। না, আজকে আর কেউই তেমন গোমরা মুখ নয়, খালি গৌরবাবু ছাড়া। এই 1 বছর ধরে গৌরবাবু চলতে ফিরতে সরমার ছবির দিকে তাকিয়ে খালি চোখের জল ফেলেছেন নীরবে। আর বেঁচে থাকার জন্য যতটুকু খাওয়ার প্রয়োজন ঠিক ততটুকু খেয়েছেন। শরীরের যত্ন না নিতে এবং রাত্রে ঘুমের অভাবের জন্য এই কদিনে শরীরে তার বেশ অযত্নের ছাপ পড়েছে। এটা তার বড় মেয়ে গৌরী লক্ষ্য করলেও বাড়িতে আর কারোর তেমন হুঁশ নেই। ছেলে চঞ্চলের তো একদমই নেই। ছোটবেলা থেকেই ও বোর্ডিং স্কুলে পড়াশোনা করায় এই বাড়ি ও লোকজনের প্রতি তার আবেগ একটু যেন কম। আজকে ভালোই মন্দে মিশে স্পেশাল খাবার নাতি নাতনি সহ জামাইরা উপভোগ করলেও গৌরবাবু খালি দই ভাত দিয়ে খাওয়া সেরেছেন। আজকে তার খালি মনে হচ্ছে যে এই প্রাসাদোপম ফ্ল্যাট গমগম করলেও কাল থেকে এক শূন্যতা তাকে গ্রাস করতে থাকবে। আজ 1 বছর ধরে যেটা উনি দেখে আসছেন, ওনার খালি মনে হয় এখন যে এই বিশাল ফ্ল্যাটের নিস্তব্ধতা তাকে গিলতে আসছে। যদিও ওনাকে দেখভাল করার জন্য একজন 24 ঘন্টার আয়া রাখা আছে, তাহলেও ওনার খালি মনে হচ্ছে যে আজকে সরমা তাকে ফাঁকি দিয়ে হঠাৎ চলে গেল। এমনটা তো হওয়ার কথা ছিল না। কি আশ্চর্য! একজন থাকতে এই বাড়িটা স্বর্গ বলে মনে হতো, আর আজকে এটা একটা নরক লাগছে। গৌরবাবু ভেবেই পাচ্ছেন না যে জীবনের বাকি কটা দিন কাটাবেন কিভাবে। সরমা গত বছর মারা যাওয়ার পরে বড় মেয়ে গৌরী নিজে উদ্যোগ নিয়ে বাবাকে তার কাছে নিয়ে গেছিল, কিন্তু সেখানেও গৌরবাবু মাসখানেক কাটাবার পরে তেমন ভালো না লাগাতে ফিরে আসেন তার এই ফ্ল্যাটে। আর তখনই রাখা হয় একদিন রাত্রির আয়া মায়াকে। আজকে আর তেমন কোনো কাজ হাতে না থাকাতে গৌরবাবুর হাতে অঢেল সময়। এখন বিকেল বেলায় 1 কাপ চা মায়ার হাত থেকে পান করে খুব তাড়াতাড়ি চলে আসেন আবাসন সংলগ্ন পার্কে। সেখানে ওনার বন্ধুরা হলেন অমল, বিমল, কমলবাবুর মতন অবসরপ্রাপ্ত কিছু ভদ্রলোকেরা। ওনারা কেউ বিপত্নিক আবার কেউ নয়, যেন একই সহাবস্থানের দুটো গোষ্ঠী। এই বিপত্নিক দলের লোকদের আলগা করে চিনে নিতে অসুবিধা হয় না। যথারীতি তাদের চোখে মুখে ঘন শ্রাবণের মেঘের ছটা। সূর্যি মামা যেন কখনো ভুল করে তাদের মুখের ওপরে এসে আলোর ছটা ফেলে ভরিয়ে দেন না। আর যাদের এখনো অর্ধাঙ্গিনীরা সেই অষ্টাদশী প্রেমিকার মতন, তাদের চোখ, মুখের ভাষা ও বেশভূষা চিনিয়ে দিতে ভুল করে না। মেবি উই আর অ্যাভাব 60, বাট ইন নেচার স্টিল উই আর নটি। এই গোষ্ঠীর ফাউন্ডার মেম্বার সপ্তর্ষিবাবু একদিন শোনাতে লাগলেন ওনাদের এক বাস্তবের ঘটনা। যারা অসময়ে তার প্রিয়তমাকে হারিয়ে এক অকুল পাথারে পড়েছেন, ঘটনার ভূমিকায় সপ্তর্ষিবাবু এমনভাবে ব্যাখ্যা করলেন যা শুনে বিপত্নিক দলের সদস্যরা তো স্তম্ভিত হয়ে গেলেন। ভাবতে লাগলেন তাহলে জীবন এখানেই শেষ নয়। ওনাদের শোনবার আগ্রহ শরীরী ভাষা দেখে এক ঝিলিক হেসে নিয়ে সপ্তর্ষিবাবু বললেন, अभी तो खाली ट्रेलर शुरू हुई है, पिक्चर तो अभी बहुत बाकी है। সপ্তর্ষিবাবুর মুখে এই ঘটনা শুনে গৌরবাবুর চোখের পলক আর পড়ে না। বিস্ময়কার নয়নে ভাবতে থাকে কতটা মনের জোর হলে বিয়ের 6 মাসের মধ্যে স্বামীকে হারিয়ে ঠিক 1 বছর পরে সে আবার কোনো এক প্রিয়তমের গলায় মালা পরিয়ে আবার এক সুখের সংসার করতে পারে। তবে এই দুরূহ কাজটা কিন্তু সম্ভব হয়েছিল সেই মেয়েটির এক দূর সম্পর্কের দাদার জন্য, যে এককালে ধনুক ভাঙা পণ করেছিল যে কিছুতেই এ জন্মে আর বিয়ের পিঁড়িতে বসবে না। সুন্দরী মেয়েটির সকল আনন্দ ভগবান কেড়ে নেবার পরে ওই ছেলেটি মেয়েটিকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় ওর অভাবনীয় মানসিক কষ্ট দেখে। আর মেয়েটিও না করেনি এই কারণে যে সারা জীবন এই দুঃখ কষ্ট নিয়ে চলা যায় না।
বয়সের ফারাক দুজনের মধ্যে প্রায় 15 বছর। তবে কোনো কিছুই আর বাধা হয়নি সকলের শুভ কামনায়, এবং আজকে তারা এক সন্তান সহ সুখী দম্পতি। যে সুন্দরী মেয়ের হঠাৎ করে তার কাছের লোকটি চলে যেতে নিজেকে শেষ করে দেবে ভেবেছিল, সেই আজকে কত সুন্দর ঘর সংসার করছে হাসি মুখে। এই ঘটনাটা শুনে গৌরবাবুর ঘোর আর কাটতেই চাইছে না। খালি ভেবে চলেছেন কি করে সম্ভব যাকে দুদিনের জন্য হলেও নিজের সকল ভালোবাসা আবেগ উজাড় করে দেওয়া হয়েছিল, আর আজকে সবকিছু ভুলে গিয়ে নতুন করে আবার কোনো অন্য লোকের সাথে আবেগে ভেসে গিয়ে জীবন অতিবাহিত করা এক অবিশ্বাস্য কাজ। তবে হ্যাঁ, যে বা যারা ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে না গিয়ে ওই মেয়েটার জীবন নিয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে তার এই দ্বিতীয় বিয়ে দিতে পেরেছেন, এক কথায় হ্যাটস অফ টু দেম। এইসব চিন্তার মাঝে কখন যে মায়া ওনার সামনে এসে দাঁড়িয়েছেন তার আর খেয়াল নেই। ঘোর কাটল ওনার কথাতে, দাদাবাবু ওষুধ খেয়ে লন, খাবার গরম করতাসি, রাত অনেক হলো, খেয়ে আপনি শুয়ে পড়েন। শব্দ করে আবারও উনি অন্য মনস্ক হলেন। ঠিক মায়ার মতনই সরমা খাবার আগে এসব কথা বলতো, তবে এই মায়ার ডাকে আন্তরিকতা বা মমতা থাকলেও সরমার মতন আবেগ নেই, আর সেটা হওয়ার কথাও নয়। তবুও গৌরবাবু সেইটা আজ খুঁজে পেতে চান, কিন্তু চাই বললেই তো আর সব পাওয়া যায় না। ওষুধ খাওয়ার পরে দুটো রুটি খেয়ে মায়ার তৈরি করা বিছানায় শুতে গিয়ে কেবলই ওনার মনে হতে লাগলো, এই বিছানা সুন্দর হয়েও আজ কত অসুন্দর। লাল রঙের কাপড় জড়ানো পাশবালিশটা সরমা জড়িয়ে শুয়ে থাকলে হাজার নোংরা চাদর বিছানাও গৌরবাবুর অপরূপ লাগত। সুন্দরী সরমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে এই কথা ভেবে বিছানায় গা এলিয়ে দিতেই গৌরবাবু ঘুমে অচেতন। ঘুমের ওষুধ খেয়ে ঘুমলেও ওই সেই ভোর 4টের সময় গৌরবাবুর ঘুম ভেঙে গেলে ঘরের মধ্যে পায়চারি করতে করতে সরমার ছবির দিকে তাকিয়ে আবারও ভেবে চলেন, সত্যি সংসার সুখের হয় রমণীর গুণে। আজকে সরমা নেই, তাই সংসার নয়, এই ঘর অসুখীতে ভরা। শুধু তাই নয়, সেদিন ছেলে মেয়েরাও ওর মা নেই বলে মনমরা হয়ে সবাই যে যার জায়গায় তাড়াতাড়ি চলে গেল। অথচ ওদের মা থাকলে তো হাজারো গল্পের ভিড়ে কোথায় যে তাদের সদা ব্যস্ততা পালিয়ে যেত কে জানে। আর এটাও সত্যি, মা নেই বলে আজকে ওরা আর আমাকে নিয়ে খুব একটা চিন্তিত নয়। কোথাও যেন অলিখিত আছে, পুরুষ মানুষের আবেগ থাকতে নেই, তারা ভিতরে ভিতরে অনেক শক্ত, তাই তো তারা কাঁদতে পারে না। কেউ তেমন আজকে বাবা কিভাবে দিন অতিবাহিত করবে সে নিয়ে আর কারুর মাথা ব্যথা নেই। হয়তো আজকে আমি চলে গেলে সরমাকে নিয়ে ওদের চিন্তার শেষ থাকতো না। বড় মেয়ে তবুও মন্দের ভালো, সে ফোন করে আমার খাওয়া শরীরের খবর নেয়, আর বাকিরা এই 1 বছরেই কত পাল্টে গেল। ঘরের মধ্যে হাজার চিন্তা নিয়ে পায়চারি করার সময় হঠাৎ তার মনে হতে লাগলো যে আচ্ছা, এই শোক দুঃখ নিয়েই কি আমাকে বেঁচে থাকতে হবে? এতে কি ছেলেমেয়েরা খুশি হবে? কিন্তু সত্যি করে বলতে গেলে তিনি কিন্তু এই 60 বয়সেও যথেষ্ট সক্ষম। আর যদি দুঃখকে সাথী করেও বেঁচে থাকি, সেটাকে কি বাঁচা বলে? তো মানুষ এক্ষেত্রে কিভাবে জীবন নির্বাহ করে? এইভাবে চললে তো শরীরে রোগ বিসুখে ভরে যাবে, আর সেটা হলে ডাক্তার বদ্যি হাসপাতালে ছোটাছুটি কে করবে? এই সব ভাবতে ভাবতে ব্যালকনিতে এসে একটু শান্ত শীতল বায়ু সেবন করার সাথে আকাশপানে চাইলে মায়া এসে হাজির হলো গরম চায়ের কাপ হাতে ধরে। ওনার হাত থেকে গরম চায়ের কাপ নিয়ে চায়ে চুমুক দিতে দিতে ভাবেন, সরমাকে পাশে বসিয়ে এককালে সে পরিকল্পনা করেছিল যে অবসরের পর রোজ সকালে সন্ধ্যায় ব্যালকনিতে চেয়ারে বসে দুজনে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলতে থাকবে ফেলে আসা জীবনের নানান রঙিন কথা। খুব মৃদু আওয়াজে বাজবে রবীন্দ্রসঙ্গীত, কিন্তু আজকে সবই আছে, শুধু নেই সরমা। তাই সব কিছু থেকেও যেন সবই বেমানান লাগছে গৌরবাবুর। এরই মধ্যে মায়া গৌরবাবুর দুঃখে সমব্যথী হয়ে চেষ্টা করেন ওনার পছন্দের নানান খাবার বানাতে। সেগুলো সবই ভালো, কিন্তু ওই যে সরমার হাতের ছোঁয়া নেই, তাই সেগুলো গৌরবাবুর কাছে আজকে সবই বিস্বাদ। প্রচণ্ড বিষণ্ণতা, একাকিত্ব ইত্যাদির গ্রাসের মাত্রা বৃদ্ধি পেতে থাকলে এক ক্ষীণ দৃষ্টি নিয়ে পাখার দিকে চেয়ে গৌরবাবু ভাবেন, সব সমস্যার সমাধান হলো পাখা ধরে এখন ঝুলে পড়া। পরক্ষণে মনে পড়ে সপ্তর্ষি বাবুর ওই সাময়িক বিধবা মেয়েটির কথা।
অঘটনের জন্য সে কিন্তু নিজের জীবন শেষ না করে খুঁজে নিয়েছিল বেঁচে থাকার এক নতুন প্রেরণা। তাই গৌরবাবু মাথা ঝাঁকিয়ে কারোর উদ্দেশ্যে বলছেন, তাকেও বেরিয়ে আসতে হবে এই অন্ধকারময় রাস্তা থেকে। নিজের হাতে জীবন শেষ করে দিলে সরমার সাথে উপরে দেখা হলে তাকে কাপুরুষ বলবে, কিন্তু আজ সে তো এ জগতে একা। তাকে সরমার মতন বোঝার লোক নেই, তার ছেলে মেয়েরাও থেকেও তো অনেক দূরে। তাহলে এই সমস্যার সমাধান কি? দাদাবাবু, এই ধরেন আপনার জলখাবার আর প্রেশারের ওষুধ। এই প্রথমবার কিভাবে মায়ার ডাকে এক অদ্ভুত আলোড়ন উপলব্ধি হতে গৌরবাবু তাকালেন মায়ার মুখের দিকে এক অন্য ভঙ্গিমায়। ৪৫ পেরোনো মায়াও এই প্রথমবার তার মুখ ঢাকল লজ্জায়। মায়া আজকে দাদাবাবুর তাকানোটা একটুখানি অন্যরকম চোখে দেখে স্থির করল যে একটুখানি দূরত্ব বজায় রাখতে হবে, সবকিছু ওনার হাতের মধ্যে তুলে দিলে হবে না। তাই সে রাত্রিরে খাবারটা টেবিলে সাজিয়ে দিয়ে নিজের থাকবার ঘরে গিয়ে মোবাইল ফোন খুলে হাবিজাবি দেখতে থাকলো। আজকে মায়ার হঠাৎ এহেন আচরণে গৌরবাবু অবাক না হয়ে নিজেকে দোষারোপ করে মনে মনে বলতে লাগলো যে হয়তো তার সেই সময়ের মায়ার প্রতি চাউনি, মায়ার কোনো কারণে ভালো লাগেনি। আর এদিকে গৌরবাবুকে খেতে দিয়ে মায়া ওনার বিছানা তৈরি করে দিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল, ওনাকে কোনো কিছু না বলে। খাওয়া শেষ করে গৌরবাবু রাত্রিরের ওষুধ নিজেই বের করে খেয়ে নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলেন। চোখে ওনার ঘুম আসে না। চোখ বন্ধ করে মায়ার এই অদ্ভুত আচরণের জন্য মনে মনে বিড়বিড় করতে থাকলেন। সরমার প্রতি এতদিনের আবেগময় চাউনি তো আজকে হঠাৎ পরিবর্তন করা সম্ভব হয় না। তাই মাঝে মধ্যে এই মায়াকে দেখে উনি মনের মধ্যে একটুখানি গোলমাল বাঁধিয়ে ফেলেন। যাই হোক, দোষটা ওনারই। আর এই অজুহাতে মায়াকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া ঠিক কাজ হবে না। আর যাই হোক, আজ প্রায় 1 বছর ধরে মেয়েটা তার যত্ন আত্মীর করে চলেছে। এই ভাবতে ভাবতে কখন যে ওনার চোখে ঘুম জড়িয়ে এসেছিল তা আর গৌরবাবুর মনে পড়ে না। সকাল সকাল যথারীতি ওনার ঘুম ভেঙে যেতে প্রাতভ্রমণে বেরিয়ে আবাসনের পার্কে অমলবাবুর সঙ্গে দেখা হতে উনি গৌরবাবুকে পার্কে 2 দণ্ড সময় বসতে বলেন। তারপর বলেন, আরে বসুন না একটু এখানে। আমাদের তো এখন আর সংসার বলে কোনো বস্তু নেই যে সকাল হলেই বাজার করার জন্য দৌড় মারতে হবে, তারপর নিজের জন্য বউয়ের জন্য এটা ওটা বা ওষুধটা কিনে আনতে হবে। আপনারও উনি এখন নেই, আর আমার তো উনি গত হয়েছেন আজকে প্রায় 10 বছর হতে চলল। এখন আমরা হলাম বাঁধনহারা গরুর মতন। সময়ের হিসাব কিতাব নেই বলে যখন যেখানে যেমন খুশি সময় অতিবাহিত করো। বুঝতে পারছি যে সবে সবে আপনার উনি গত হয়েছেন, তাই আপনি সেই মায়া কাটিয়ে উঠতে পারছেন না। আপনার বেশভূষা, আপনার শরীরী ভাষায় সেই কথাই জানান দিচ্ছে। তবে দেখবেন সময় বলবে অনেক কিছুই। এই যেমন ধরুন আমার কথা, আজকে 10 বছর হতে চলল আমার উনি নেই, শুধু আছে ওনার একটা বিবর্ণ ছবি। আজকে আমি সেই আঘাত অনেকটা কাটিয়ে উঠে সময় কাটাই নিজের ইচ্ছা মতন। কখনো বাচ্চুর চায়ের দোকানে, কখনো রাতের আলোতে ফ্ল্যাটের ছাদে উঠে আকাশের তারা দেখতে, আবার কখনো বা এই আমাদের বাগুইয়াটির বাজারে ঘুরে। বুঝলেন, বেশ ভালো লাগে সাংসারী লোক মহিলাদের বাজার করা দেখতে। তারা শুধু জিনিস পয়সা দিয়ে কেনেন না, ভালোবাসা, আবেগ ইত্যাদিও মেশানো থাকে তাদের প্রিয়তমা বা প্রিয়তমর কথা ভেবে। আর আমি ফিরে যাই সেই ফেলে আসা 25-30 বছর আগেকার জীবনে। মনে করার চেষ্টা করি যে শত কষ্টের মধ্যেও শুধুমাত্র ওনার কথা ভেবে অফিস ফেরত আলুর চপ, বেগুনি, ফুলকপির চপ ছাড়াও কিনতাম কিছু পছন্দের বাজার। আজকে আর কিছুই খেতে ইচ্ছে করে না, করবে কি করে? সকাল থেকে বাচ্চুর দোকানে 4 কাপ চা আর বিকালে 3 কাপ চা খেলে কি আর খিদে পায়? তবে সময় কেটে যায় এই আবাসনের টুকিটাকি কাজ করে, তারপর একটু আধটু আবাসনের ফুল গাছের পেছনে সময় দিয়ে। তবে একটা কথা বলি শুনুন, বাকি জীবনটা আপনি কিভাবে কাটাবেন, মানে ধরুন আর আগামী 10 বছর, তার একটা সুন্দর পরিকল্পনা আপনাকে করে ফেলতে হবে। না হলে দেখবেন যে সময় অতিবাহিত না হতে শরীরে মনে ঢুকবে হাজারো রোগের ভাইরাস। তারপর আপনিও খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে গিয়ে একদিন দেখবেন হঠাৎই আপনার হৃদযন্ত্রটি দুম করে বন্ধ হয়ে গেল। তো কাজ তো প্রচুর আছে। ধরুন আপনি পড়াশোনা করতে ভালোবাসেন, তো ঘরে কিছু গরিব ছাত্র ছাত্রীদের ডেকে নিয়ে পড়াতে পারেন। কিংবা আপনি যদি সামাজিক কল্যাণমূলক কাজ করতে ভালোবাসেন তো কোনো এনজিওতে যোগ দিতেও পারেন। এই সব কথা বলতে বলতেই হঠাৎ ওনার মোবাইল ফোন বেজে উঠলে আলোচনা ওখানে থামিয়ে দিতে গৌরবাবু ঘরে ফিরে এলেন ধীর গতিতে।
সেই একই রুটিনে অভ্যস্ত হয়ে যাওয়ার মতন তিনি মায়ার হাতে রান্না খেয়ে ঘুমিয়ে পড়ে বিকালে আবাসনের পার্কে চলে এলে আজকে উনি নিজেকে একটুখানি দূরত্বে রেখে অন্যদিকে পায়চারি করতে থাকলেন। বেশ খানিকটা চলার পরে ক্লান্তি বোধ করলে পার্কের বেঞ্চিতে বসে পড়ে ক্ষণিকের বিশ্রাম নেওয়ার সময় দেখলেন একটি 50ঊর্ধ্ব মহিলা তার দিকে এগিয়ে আসছেন কিছু বলতে। তারপর একটুখানি দূরত্ব বজায় রেখে বেঞ্চিতে বসে পড়লেন গৌরবাবুর পাশে। দাদা নমস্কার, আমি এই আবাসনেরই 10 নম্বর ব্লকে থাকি। আমার নাম কমলা। আমি জানতে পারলাম যে শর্মাদি আজকে প্রায় 1 বছর হলো গত হয়েছেন। ওনার সাথে আমার আলাপ ছিল, উনি আমাকে খুব ভালোবাসতেন। আমাদের আলাপ হয়েছিল ওই বাচ্চাদের স্কুলের বাসে, মানে আপনার ছেলে ও আমার ছেলে একই স্কুলে পড়তো। তো আপনাকে আমি দূর থেকে অনেকবার দেখেছি। তো দাদা, হঠাৎ দিদির কি হলো যে অকালে চলে গেলেন? গৌরবাবু হতচকিত হয়ে সামান্য একটু নার্ভাস হয়ে বলতে লাগলেন, নমস্কার ম্যাডাম, হার্ট ফেল হওয়াতে চলে গেলেন। এত হাসি খুশি মানুষটা যে হঠাৎ আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে বুঝতে পারিনি। তো দাদা, একটা কথা জিজ্ঞাসা করব? কমলা ম্যাডাম মুখের ওপরে দুঃখসুলভ আবরণকে আশ্রয় করে কথাটা রাখলেন। বলে ফেলুন ম্যাডাম, আপনার সাথে শর্মার পরিচিতি থাকাতে আপনাকে আমি উত্তর দেবো। বেশ দাদা, আমি ওই পার্কে রোজ বিকালে ঘুরতে আসি। একা একাই আমি এখানে বিচরণ করি, বুঝতে পারছেন? তো রোজ আমি দূর থেকে দেখি যে আপনাদের ওই গোষ্ঠীতে আপনি যোগদান করেন। তো আজকে দলছুট কিসের কারণে? কারোর সাথে কি ঝগড়া হয়েছে আপনার? কমলা কথাগুলো বেশ মিষ্টি স্বরে একদমে বলে গেল। গৌরবাবু অনেকদিন পরে এক অচেনা এক সুন্দরী মহিলার সংস্পর্শে আসাতে নিজেকে আর বয়স্ক লোকদের মতন গুটিয়ে না রেখে এক মিষ্টি মধুর হাসি যোগে উত্তর দিলেন, না তেমন কিছু নয়। আসলে সদ্য স্ত্রী হারা হয়েছি, তো তাই ওখানে দলের বিভিন্ন জন এটা নিয়ে নানানভাবে মশকরা করেন। একদমই ভালো লাগে না। যে জিনিসটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না, সেটার কি কষ্ট সেটা একমাত্র আমিই বুঝতে পারছি। তবে শুধু ওনাদের দোষ দিয়ে লাভ নেই। ছেলে মেয়ে মানুষ করলাম, ওদের বিয়ে দিলাম। যতক্ষণ ওদের মা ছিল প্রায়শই সবাই বাড়িতে আসতো। আজকে ওদের মা উপরে চলে যেতে এখন আমাকে দেখতে আর সচরাচর কেউ পা মারায় না। তবে এরই মধ্যে আমার বড় মেয়ে, সে খুব আমার খোঁজ রাখে। বাকিরা তো 9 মাসে 6 মাসে আসে, আর বড় মেয়ে ছাড়া আছে। হঠাৎ করে কমলা ওনাকে আর পুরোটা না বলতে দিয়ে নিজেই বলে দিলেন, ছোট মেয়ে কবিতা ও ছোট ছেলে চঞ্চল, তাই না? গৌরবাবু আর কিছু না বলে কমলা ম্যাডামের দিকে যে দৃষ্টিতে তাকালেন তা কমলা ম্যাডাম কি বুঝে নিয়ে বেঞ্চি ছেড়ে উঠে স্মিত হাসি যোগে বললেন, আমার পরিবারের পরিচয় আজকে আর দিলাম না। কালকে আপনি এলে অবশ্যই আপনাকে বলবো। সন্ধ্যা ঘনিয়ে এলো, আপনিও ঘরে ফিরে যান এবার। কমলা ফিরে গেল, কিন্তু গৌরবাবু আরও খানিকক্ষণ ওখানে বসে ভাবতে লাগলেন যে কমলার তার জীবন ঘিরে এত কৌতূহল কেন। কিছু সময় পরে গৌরবাবু ঘরে ফিরে এলেও উনি ওই কমলার আজকের ব্যবহারটা ঠিক ঠাউর করতে পারছেন না। খালি ভাবছেন, বাহ কত স্মার্ট একটি মহিলা। কোনো রকম চেনাশোনা না থাকাতেও সহজ সরল ভঙ্গিমায় উনি কথাগুলো বলছিলেন। সোফায় বসে টিভির খবরে চোখ রাখলেও মনটা ওনার পড়েছিল ওই কমলার কথাবার্তার মধ্যে। তারই মধ্যে মায়া রোজকার মতন গৌরবাবুর জন্য সন্ধেবেলার গরম চা বিস্কুট সহ টেবিলে রাখতে এলে গৌরবাবু একটু আর চোখে দেখলেন যে আজকে মায়া একটা বেশ সুন্দর নতুন ধরনের শাড়ি পরেছে। চুলটা টান টান করে বাঁধা, আর তার হাতের শাখা পলার রং ওনার গায়ের শ্যামলা রংকে বেশ টেক্কা দিচ্ছে। কি কারণে মায়া আজকে হঠাৎ নিজেকে বেশ সুন্দর সাজে সাজিয়ে তুলেছে? না, আজকে উনি আর মায়ার দিকে সেই সেদিনের সম্মোহনী দৃষ্টিতে তাকাননি। মায়া চাটা টেবিলে রেখে দাঁড়িয়ে টিভি দেখতে থাকলে গৌরবাবু ওনাকে উদ্দেশ্য করে বললেন, খবর শুনতে হলে সোফায় বসে দেখো, আর আমি শোয়ার ঘরে যাচ্ছি একটুখানি বিশ্রাম নিতে। সেদিনের ঘটনার পরে মায়ার দৈনন্দিন ব্যবহারে যে উনি মানসিকভাবে আঘাত পেয়েছিলেন এবং সেটার জন্যই যে আজকে উনি হল রুম ছেড়ে চলে যাচ্ছেন এই মুহূর্তে, সেটা মায়া আন্দাজ করেই বলল, না না আমি খবর দেখব না, আমি এখন ওই ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়ে মোবাইল ঘাঁটবো, আপনি দেখুন। গৌরবাবু আর কোনো কথা না বাড়িয়ে নিজের শোয়ার ঘরে গিয়ে লাইট বন্ধ রেখে আধশোয়া অবস্থায় খালি কমলার কথা ও মুখটা মনে করার চেষ্টা করছিলেন। তারপর কিছু পরে চোখে ঘুম এসে গেলে উনি পরিষ্কার দেখতে পেলেন যে কমলা পার্কে বেঞ্চিতে বসে ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চোখের চাউনিতে বলতে চাইছে, আমি তোমার অপেক্ষায় থাকবো। আজকে তুমিও একা আর আমিও একা। আমাদের দুজনকে নিয়ে আমাদের ছেলে মেয়েদের আর তেমন কোনো মাথা ব্যথা নেই। তাছাড়া তারা সকলে প্রতিষ্ঠিত, বিবাহিত ও নিজস্ব সংসার আছে। কোথায় তাদের সময় আছে আমাদের নিয়ে ভাববার? আমাদের দুজনের ভালোবাসার পাত্রটি অসময়ে ফাঁকি দিয়ে চলে গেছে। না, আমরা দুজনের কেউই ওদেরকে ঠকাইনি।
তবে আজকে এই মরুভূমির মতন জীবনে যদি মরুদ্যানের মতন একজন মনের মানুষ পাওয়া যেত, তাহলে জীবনের বাকি কটা দিন একটু রঙিন আলোতে ভরে যেত। এরপরে ধীরে ধীরে শান্তিতে ওপারে চলে যাওয়া যেত। আর প্রত্যেক বিবাহিত মানুষের বয়সকালে যখন সত্যি একজন গল্প করার জন্য সাথীর প্রয়োজন, সেই সময় সে যদি হারিয়ে যায়, তখন কেবলই মনে হয়, আচ্ছা সব কাজ তো শেষ, তাহলে এখন আর কিসের জন্য নিজের জীবনটা রাখা? মরাটা সহজ হলে জীবন শেষ করে দেওয়া যেত, কিন্তু সেটা না। না, আপনি এইভাবে নিজেকে শেষ করে দিতে পারেন না। যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমি রাজি আছি আপনার একজন খুব কাছের বন্ধু হতে। গৌরবাবু ঘুমের মধ্যে চিৎকার করে উঠলে। মায়া ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে ওনাকে জিজ্ঞাসা করেন, দাদাবাবু কি স্বপ্ন দেখছিলেন? এই নিন জল খান। মায়ার হাত থেকে জলের গ্লাস নিয়ে ঘর্মাক্ত শরীরে জল খেতে খেতে ভাবতে লাগলেন, ছি, কি উল্টোপাল্টা স্বপ্ন দেখছিলাম। মাথা নিচু করে কি চিন্তা করতে থাকলো। উনি মায়ার ডাকে রাত্রিরের খাবার টেবিলে খেতে খেতে দেখলেন যে মায়া আজকে আর খাবার নামিয়ে চলে গেল না। মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখলে গলাটা একটু ঝেড়ে নিয়ে খাবার থালার দিকে মুখ করে গৌরবাবু ওনাকে বললেন যে তোমাকে কষ্ট করে আর এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই। খাওয়া শেষ হলে উনি ডাক দেবেন। মায়া আজকে ওনার মুখের দিকে তাকিয়ে কি একটা মায়া হতে ওনার কোনো কথার জবাব না দিয়ে ওখান থেকে সরে গিয়ে ওনার শোয়ার ঘরে ঢুকে রাতের ওষুধ নিয়ে এসে আবার ওখানে দাঁড়িয়ে রইলেন। এরপর যথারীতি উনি মায়ার হাত থেকে ওষুধ নিয়ে খেয়ে ঠিক শুতে যাওয়ার আগে ফোন এলো চঞ্চলের কাছ থেকে। এত রাত্রিরে চঞ্চলের ফোন দেখে গৌরবাবু মনে করছিলেন যে কিছু বিপদ আপদ হতে পারে, তাই উনি ফোন ধরে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপারে, খবর সব ঠিক আছে তো? ফোনের ওপাশ থেকে উত্তর, হ্যাঁ বাবা, সব ঠিক আছে। একটা কারণে ফোন করেছি, সেটা পরে বলছি। তো তুমি ভালো আছো তো? কারণ শব্দটা গৌরবাবুর মনে তোলপাড় করতে থাকলে একটু সময় নিয়ে উনি বললেন, ওই বেঁচেও মরে আছি। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? ছেলে চঞ্চলের রাগের কথা। না রে বাবু, সত্যিটাই বললাম। তোর মা মারা যাওয়ার পরে তোদের আর এখানে আসার সময় হয় না, অথচ তোমরা কিন্তু উইকেন্ডে নানান জায়গায় ঘুরতে যাও। যাক, এখন আর এসব বলে কি লাভ, এবার কারণটা বলো আমাকে। রাগকে ধরে গৌরবাবুর কথা, না বাবা, একদমই সময় পাই না। এছাড়া তোমার বৌমা জুলিরও খুব কাজের চাপ যাচ্ছে। যাকগে, তুমি তো আর এসব বিশ্বাস করবে না। তো কারণটা হচ্ছে যে আমি আর জুলি ঠিক করেছি সামনের মাসে লন্ডন ঘুরতে যাব। কিছু টাকার দরকার, তো এই লাখখানেক টাকা দিলেই হবে। তুমি কালকে টাকাটা এনইএফটি করে আমাকে পাঠাতে পারবে? চঞ্চলের উৎকণ্ঠা ভরা আবদার। কত বললি? 1 লাখ? হ্যাঁ বাবা, 1 লাখই লাগবে। আচ্ছা, তুই এই কথাটা বলার আগে একবারও ভাবলি না যে বাবা সদ্য অবসর নিয়েছে, এখন তার জমানো টাকার সুদের ওপরে ভরসা করে সংসার চলে। তার উপরে তোর মা চলে যেতে আমাকে দেখভাল করার জন্য একজন 24 ঘন্টার রাঁধুনি কাম আয়া রাখতে হয়েছে। এসব জেনেও তো টাকাটা চাইতে লজ্জা করলো না? বেশ, টাকা চেয়েছ যখন, তখন আমি এই ম্যাক্সিমাম 50,000 টাকা দিতে পারি, তার বেশি সম্ভব হবে না। চঞ্চল একটু মুষড়ে পড়ে বলে, বাবা জানি না কথাটা তোমার মনে আঘাত দেবে কিনা, তবে না বলেও পারছি না, যেহেতু টাকাটা খুব দরকার। মা অসময়ে মারা যেতে জীবন বিমার 1,04,000 টাকা তুমি পেয়েছো, এটা আমাকে ছর্দি বলেছে। তো সেখান থেকে তুমি মাত্র 1 লাখ টাকা দিতে পারবে না? এই কথা শোনার পরে গৌরবাবু রাগে ঠকঠক করে কাঁপতে লাগলে কিছু কথা তারস্বরে বলতে গেলে ফোনের সংযোগ হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে গেল। ফোন ছেড়ে দিলেও গৌরবাবু ছেলের উপরে রাগ করে ঘরের মধ্যে পায়চারি করতে করতে বলে চলেছেন, কি সুন্দর ছেলে আমার, বউকে লন্ডন নিয়ে যাবে বলে বাবার কাছ থেকে মায়ের জীবন বিমার টাকা চাইছে, লজ্জা করে না? ভালো হয়েছে আজকে সরমা বেঁচে নেই, বেঁচে থাকলে ছেলের এরকম কীর্তিকলাপ শুনলে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়ত। দাদাবাবু, অনেক রাত হয়েছে, আর জেগে থাকেন না, এরপরে আর ঘুম আসবে না। আমি বিছানা করে দিচ্ছি, আপনার আরাম করে শুয়ে পড়ুন। আপনি এত রাতে আর ছেলের কথা মনে করে অযথা মাথা গরম করবেন না, প্রেশার বেড়ে যাবে। দাদাবাবুর কষ্ট দেখে মায়া কিছুটা সাহস করে কথাগুলো বলল। এদিকে গৌরবাবু বাথরুমে ঢুকে চোখে মুখে ভালো করে জল দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখতে দেখতে ভাবছেন, কত কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করেছি, নিজের কথা না ভেবে খালি ওদের কথা ভেবে সবকিছু ওদেরকে দিয়েছি, এরপরেও তাদের এত লোভ। একবার উনি ভাবলেন যে বড় মেয়ে গৌরীকে একথা বলবে, কিন্তু পর মুহূর্তেই আবার উনি মত পাল্টে বিড়বিড় করছেন, না থাক, এরপরে বেশি বাড়াবাড়ি হলে দেখা যাবে। বাথরুম থেকে বেরিয়ে একটা ঘুমের বড়ি খেয়ে সোজা মায়ার তৈরি করা বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন।
পরের দিন এই ভোর 5টার সময় উঠে জল চা পান করে সকালে হাঁটতে বেরোলে আবাসনের ঠিক বাইরের গেটে কমলার সঙ্গে দেখা। সুপ্রভাত দাদা, এত সকাল সকাল কোথায় চললেন? দাদা, আমি তো রোজ সকালে ফুল কিনতে আসি এখানে। কমলার হাসি মুখের কথা। ও আচ্ছা, আমি একটু হাঁটতে বেরোই। কি আর করি ঘরে, ওই টাইম পাস করতে একটুখানি বেরিয়ে পড়ি। গৌরবাবু কথাগুলো বলার সময় কমলার সিঁথিতে সিঁদুর ও হাত খালি দেখে ভাবতে লাগলেন, কমলা কি সধবা না বিধবা? তবে আজকাল মেয়েরা যুগের হাওয়াতে এসব জিনিসকে সেকেলে মনে করতে অনেকেই এসব এখন বর্জন করেছেন। একথা গৌরবাবু জানেন। গৌরবাবুর একবার মনে হলো যে ওনাকে ওনার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, কিন্তু পরক্ষণেই ব্যাপারটা যদি গুরুগম্ভীর হয়ে যায়, তাই কিছুটা আশঙ্কায় ওই প্রশ্ন না করে উনি সরাসরি ওনাকে বললেন, যদি আপনার দেরি না হয়ে থাকে তাহলে চলুন না, রমাপদর দোকান থেকে একটা দুধ চিনি ছাড়া চা নিয়ে খাই। কমলা হাসি মুখে প্রস্তাব লুফে নিলে গৌরবাবু খুব খুশি হয়ে চায়ের সঙ্গে দুটো করে বিস্কুট নিয়ে দুটো চেয়ারে মুখোমুখি বসে চা খাওয়ার সাথে অনেক গল্প জুড়ে দিলেন। চা খাওয়া অর্ধ সমাপ্ত হলে একটুখানি মজা করে গৌরবাবু ওনাকে বললেন, ম্যাডাম, এই যে আমরা এখন দুজনে বসে চা খাচ্ছি, সেটা আপনার কর্তা বা ছেলে মেয়েরা দেখলে গালমন্দ করবে না? চায়ে চুমুক দিয়ে মুখটা উনি নিচু করে জবাব দিলেন, আমার কর্তা আজ থেকে 10 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছেন। ক্যান্সার হয়েছিল। ওনার অফিসে আমি চাকরি পেয়েছিলাম, কিন্তু করতে পারিনি, কারণ অফিসের কিছু ব্যক্তি বিধবা মহিলা দেখে নানানভাবে কুপ্রস্তাব দিত। এই জন্য চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে ছেলে মেয়েদের পড়ানোর কাজ শুরু করি, আর লড়াই করে আমার এক ছেলেকে মানুষ করেছি। ও এখন বম্বেতে একটা বড় রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ করে। ওর ভালো নাম তন্ময়। গত বছর ওর বিয়ে দিয়েছি। ও খুব ভালো আছে আর আমার খুব খোঁজ খবর রাখে। এই কথা শেষ করা মাত্রই ওই রমাপদর দোকানে অমলবাবু ঢুকে হঠাৎ গৌরবাবুর সাথে কমলাকে একত্রে দেখে বাঘ দেখার মতন পালিয়ে গেলেন। এরপরে গৌরবাবুর মোবাইল ফোনে এলো মায়ার গলা, দাদাবাবু, আজকে আপনার কি হলো? সে কখন থেকে আপনার জন্য জলখাবার বানিয়ে রেখেছি, কিন্তু আপনার আর দেখা নেই। খেয়াল আছে আপনার কটা বাজে? কমলা ফোনের কথোপকথন সরাসরি না শুনলেও কিছু আন্দাজ করে লজ্জায় অবনত মুখে, ইস, আপনার কতটা সময় আমি নষ্ট করে দিলাম। আসলে সংসারে তো আমি একা, তাই ঘরে আর ফিরতে ইচ্ছে করে না। ছেলেটাও এখন কাজে খুব ব্যস্ত থাকে, ফোন করার সময় তো পাই না, তো সেখানে আবার ঘরে আসা। আপনার তো তবু একজন রান্না করার মহিলা আছেন, একটা দুটো কথা বললেও মনটা শান্তিতে থাকে। যাকগে, তাড়াতাড়ি ঘরে ফিরুন, না হলে এরপরে আপনার কপালে দুঃখ আছে। কথাগুলো বলে একটা মুচকি হাসি দিয়ে কমলা তার ঘরের দিকে পা বাড়ালো। আর গৌরবাবু খুশি খুশি ভাব নিয়ে ঘরে ফেরার সময় কমলার সমস্ত কথাবার্তা মনে করে কেবলই ভাবে, সরমাটাও ঠিক এই রকম প্রাণবন্ত ছিল। হাজার রেগে গেলেও সে গৌরবাবুকে কখনো কটু কথা শোনায়নি, বা অসময় চা চাইলেও কখনো মুখ ঝামটা দিয়ে কথা শোনায়নি। আজকে কমলার কথাবার্তার ধরনও ঠিক সরমার মতন লাগছিল। কখন যে ফ্ল্যাটের দোরগোড়ায় উনি পৌঁছে গেলেন তা ওনার হুঁশ ছিল না। দরজা খুলে দিয়েই মায়া এক সুন্দর হাসি মুখে গৌরবাবুকে বলে, শুভ জন্মদিন দাদা। গৌরবাবু তো এতে মায়ার প্রতি খুব খুশি হয়ে প্রশ্ন করে, তুমি জানলে কি করে? বর্দি গতকাল রাতে আমাকে বলেছিল। খুব সিরিয়াস হয়ে মায়া এই কথা বলে ওনার হাতে তুলে দিলেন একটা ছোট্ট বাটিতে পায়েস। 1 চামচ পায়েস মুখে দিতেই তার স্বাদের অতুলনীয় গুণ মনে করায় আবার সরমাকে। সরমা গৌরবাবুর প্রত্যেক জন্মদিনে পায়েস বানাতেন, আর সেটা গৌরবাবু সহ ছেলে মেয়েরা চেটেপুটে খেয়ে সাবার করে দিত। অদ্ভুত এই পায়েস খেয়ে গৌরবাবু অবাক চোখে মায়াকে বলেন, তুমি এইভাবে পায়েস রান্না শিখলে কি করে? গৌরী দিদি আমাকে সব বলে দিয়েছিল। মায়ার চকিতে উত্তর। এটা জানার পরেই গৌরবাবু এবারে বুঝতে পারলেন যে সরমার মতন পায়েস রান্না কি করে হলো। কথাবার্তা চলাকালীন জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন এলো শুধুমাত্র গৌরীর কাছ থেকে। জন্মদিনে বাবাকে অভিনন্দন সহ শুভকামনা জানালে চোখের জলে গৌরীকে বলেন, ভালো থাকিস মা তুই। দুপুরে ভালো করে মায়ার হাতে খেয়ে একটা ভালো ঘুম দেওয়ার পরে ও বিকালে চা খেয়ে পার্কে যাওয়ার সময় উনি মায়ার হাতে 500 টাকা গুজে দিয়ে পার্কে চলে গেলেন। সেখানে যথারীতি অমলবাবুর সঙ্গে দেখা হতে, কি ব্যাপার, এখন বুঝলাম যে কেন আপনি আর আমাদের বুড়োদের দলে আসেন না। যাকগে, তো বলি কি, আপনি কি ওই বিধবা মহিলার সম্বন্ধে সবটা জানেন? না মানে কি, সবাই তো আর সবকিছু ভালো চোখে দেখে না, তাই আপনাকে বলা। দেখে শুনে কাজ করবেন। যে জিনিসটা ভরা যৌবনে মানায় সেটা তো বুড়ো বয়সে করলে লোকে যাচ্ছে তাই বলতে পারে। দেখুন, আমরা হলাম 7 ঘাটের জল খাওয়া লোক, অনেক কিছু এ জীবনে দেখলাম,
আপনি ষাটোর্ধ্ব হলেও বেশ সুন্দর আপনার শরীরের গড়ন। মধ্যবয়স্কা নারীরা এখনও আপনার প্রেমে পড়তে পারে, তবে আপনাকে সংযমী হতে হবে। লুকিয়ে চুরিয়ে এক বিধবা মহিলার সাথে সময় কাটানো কিন্তু ছেলেমেয়েরা ভালো চোখে নাও দেখতে পারে। তাই এত কথা বলা। তবে সবটাই আপনার ব্যাপার, সেখানে আমার কিছু বলার নেই। অমলবাবুর দীর্ঘ ভাষণ আচমকা থেকে যেতেই গৌরবাবু খুব ধীরে উত্তর দিলেন, আমার ব্যাপার জেনেও তো অযথা নাক গুলিয়ে দিলেন। কোথায় আপনি কি একটা দেখলেন, আর সেটা নিয়ে আপনি গোটা আবাসনের লোকদের কান ভারী করবেন, সেটা আপনার ব্যাপার। তবে তাতে আমার কিছু যায় আসে না। আপনাদের বেশভূষা তো একালের রকে বসা ছেলেদের মতন হলে কি হবে? কথাবার্তা, ভাবনা, চিন্তা সব প্রাচীনকালের মতন। কথা শেষ হওয়ার আগে গৌরবাবুর ফোনে একটা অচেনা নম্বর থেকে ফোন আসতেই ফোনে হ্যালো বলতেই শোনা গেল এক নারীর সুরেলা কণ্ঠস্বর, শুভ জন্মদিন দাদা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে। গৌরবাবু ধন্যবাদ বলার আগেই ওনার ঘোর আর কাটছে না আনন্দে। আরে, এ তো কমলার গলা। গৌরবাবু কমলার ফোন পেয়ে ধন্যবাদ কথাটা না বলে হকচকিয়ে গিয়ে কি বলবেন ভেবে না পেয়ে বললেন, ফোনের নম্বর কোথা থেকে পেলেন জিজ্ঞাসা করব না, জিজ্ঞাসা করব যে আপনি আমার আজকে জন্মদিন এটা কেমন করে জানলেন। আর বলবেন না দাদা, গতকাল আমার ছেলের জন্মদিন ছিল, তো ছেলে তো এখানে নেই। তা সত্ত্বেও ভাবলাম যে তালপাটালি গুড়ের পায়েস বানিয়ে খাবো, কিন্তু দেখলাম ঘরে চাল দুধ সব আছে, কিন্তু পাটালি গুড় নেই। তাই গতকাল গুড় কিনতে এসেছিলাম বিজনবাবুর দোকানে। তো গুড় কিনতে এসে বিজনবাবু বললেন যে আবাসনের 5 নম্বর ব্লকের 10 নম্বর ফ্ল্যাটের বৌদি প্রত্যেকবার এই নলেন গুড়ের অর্ডার দিতেন দাদার জন্মদিনে পায়েস বানাবেন বলে। তাই ওনার মারফত সুখবরটা জেনে আবাসনের দুর্গাপুজোর স্মরণিকা খুলে আপনার ফোন নং খুঁজে আপনাকে ফোন করলাম। যাই হোক, আপনি ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই সুস্থ থাকবেন। ফোন রাখলাম। গৌরবাবু এর প্রত্যুত্তরে খুব শান্তভাবে ওনাকে ধন্যবাদ বলে ফোনটা রেখে দিলেন। প্রায় মিনিট 5 ধরে গৌরবাবুর ফোন আলাপ অমলবাবু খুব খারাপ নজরে পর্যবেক্ষণ করলে গৌরবাবু স্থান ত্যাগ করলেন। অমলবাবুকে কিছু না বলেই এক সুন্দর মনে ঘরে ফেরার সময় কমলার কথাগুলো মনে করে উনি গুনগুন করে গান করে ফ্ল্যাটে ঢোকার সময় আবার ওনার মোবাইলে একটা ফোন এলো। ফোনের ট্রু কলারে নাম দেখাচ্ছে কবিতা, মানে ছোট মেয়ের ফোন। ফোন তোলার আগে গৌরবাবু ভাবছিলেন যে হয়তো আজকে ওনার জন্মদিন বলে সে ফোন করেছে। ফোনে হ্যালো বলে শুরু করে উনি জানতে চাইলেন, বল কি বলবি, কেমন আছিস তোরা? খুব প্রাণবন্ত গলায় তার উত্তর, বাবা আমরা ভালো আছি, তোমার শরীর ঠিক আছে তো? ভালো আছে। তো কিসের জন্য ফোন করলি সেটা বল? গৌরবাবু খুব শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন। কবিতা একটু ঢোক গিলে নিয়ে বলে, বাবা তুমি তো জানো যে টুবান এবার ক্লাস 9-এ উঠেছে, তো ওকে গোটা 5 টিউটর দিতে হবে ওর ভালো রেজাল্ট করার জন্য। তো বাবা তোমার জামাই তো জানোই যে কাজ করে, সেখানে ওর মাইনে তেমন কিছু নয়, তো সেই জন্য কিছু টাকা দরকার। তো টাকার কথা শুনে গৌরবাবুর মাথাটা আবার গরম হয়ে যেতে, একটা টাকাও আমি দিতে পারবো না। তোমরা কি ভেবেছো যে রিটায়ার্ড বাবার কি টাকার গাছ আছে নাকি? কি হলো তোমাদের? আজকে তুমি টাকা চাইছো, কিছুদিন আগে চঞ্চল টাকা চেয়েছিল। আমাকে মাফ করো, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। গৌরবাবু চুপ করে যেতেই কবিতা একরকম প্রচণ্ডভাবে মানসিক আঘাত পেয়ে উত্তেজিত হয়েও সেটা কোনো রকমে নিয়ন্ত্রণ করে মৃদু গলায় বলতে থাকলো, বাবা তোমার কাছে টাকা নেই সেটা আমি জানি, কিন্তু তুমি তো আমাকে কথাটা শেষ করতেই দিলে না। চঞ্চল আমাকে বলেছে যে মায়ের অন্তত 20 ভরি গয়না আছে, যেটা ব্যাংকের লকারে আছে। তো মা তো আর নেই, আর সেগুলো তোমারও কোনো কাজে লাগবে না। তাই বলছি তুমি আমার ভাগের গয়নাটা দিয়ে দিলেই আমার সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা শুনে গৌরবাবু রাগে থরথর করে কাঁপতে কাঁপতে চিৎকার করে, চমৎকার, বাহ, অতি সুন্দর, কান খুলে শুনে নাও, একটা পয়সা কি, একটা গয়নাও আমি অন্তত তোমাকেও চঞ্চলকে দেব না। যদি দিতেই হয় তো গৌরীকে দেব। একটা ফোন করে তোমরা আমার খোঁজ নাও না। যতদিন তোমার মা বেঁচে ছিলেন তখন তো তোমরা খুব আসতে এখানে, তাহলে এখন বুঝতে পারছি যে এই শরমায় তোমাদেরকে অনর্থক কিছু জিনিস দিত, আর তারই টানে তুমিও চঞ্চল এখানে আসতে। তোমাদের বিয়ের সময় আমি অনেক সোনা ও অন্যান্য জিনিসপত্র দিয়েছি, তো পয়সার দরকার লাগলে তোমাকে দেওয়া গয়না বিক্রি করে পয়সার ব্যবস্থা করো না। আর শুনে রাখো যে ব্যাংকের লকারে যা সোনা আছে তা আমি কাউকে দেব না, ওগুলোই আমার শেষ সম্বল। ওগুলো আমি তোমাদের মাকে নিজে হাতে গড়িয়ে দিয়েছিলাম। অসময় হঠাৎ কিছু আমার রোগ বিসুখ হলে ওগুলো বেচেই আমি হসপিটালের খরচা তুলব। অতএব ওগুলোর দিকে নজর দিও না। আর একটা কথা আজ তোমাকে বলতেই হচ্ছে বাধ্য হয়ে, আগে যেটা আমি কখনো বলিনি। তুমি নিজের পছন্দের একটা বেকার ছেলেকে বিয়ে করেছিলে, কোনো রকমে গ্রাজুয়েশন করেছিলে বলে,
একটা প্রাইভেট কোম্পানিতে সামান্য বেতনের চাকরি জোগাড় করেছিল সে, আর তুমি সেটাকে বিশাল কিছু মনে করে আমাদের কথা না শুনে তাকে বিয়ে করার জন্য জেদ ধরেছিলে। এখন তো কিছুটা তোমাকে ভুগতে হবেই। এছাড়া তুমিও নিজে কিছু করলে না, স্রেফ আড্ডা দিয়ে নিজের জীবন নষ্ট করে দিলে। গৌরীকে দেখে শেখো, খুব কষ্ট করে সে নিজে একটা প্রাইমারি স্কুলের চাকরি করছে। সংসারে একটু সচ্ছলতার মুখ দেখতে ওর বর ব্যাংকের একটা আপার ডিভিশন করণিক। এখনও সে লড়াই করে যাচ্ছে অফিসার হয়ে উঁচু পদে উঠতে। যদি কিছু দিতেই হয় তো গৌরীকে দেব, বুঝলে? ফোনের ওপাশ থেকে কোনো রকম হ্যাঁ বা হু শুনতে না পেয়ে গৌরবাবু ফোনে হ্যালো হ্যালো চিৎকার করতে করতে একটু পরে বুঝতে পারলেন যে কবিতা বেশ কিছুক্ষণ আগেই ফোনটা কেটে দিয়েছে। আর এদিকে কাজের মহিলা মায়া অনেকক্ষণ ধরে উত্তপ্ত কথাবার্তা শুনে দাদাবাবুর ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে ভেবে ওনার সামনে জলের গ্লাস আর ওষুধ নিয়ে দাঁড়িয়ে বলেন, দাদাবাবু আর চেঁচামেচি করেন না, লন এই ওষুধগুলো খেয়ে লন। আজকে আর গৌরবাবু ভয় মিশ্রিত চোখে মায়ার দিকে তাকালেন না। এক সুন্দর দৃষ্টিতে মায়াকে দেখে মায়ার হাত থেকে ওষুধ নিয়ে এই প্রথমবার তিনি ওনাকে বলেন, জানো মায়া, আমার ছোট মেয়েও ছোট ছেলে যদি তোমার মানসিকতার 1% হতো না, আমি মরেও শান্তি পেতাম। মায়া এই শুনে একদিকে মনে আনন্দ আর কিছুটা সম্মানের লজ্জা মিশ্রিত গলায় বলে, কি যে বলেন আপনি? আরে ওরা তো ছোট, ওদের একটুখানি বোঝাতে হয়। আপনি ভাবুন যে ওরা আজ মা ছাড়া, ওরা ভালোবাসার বুকখার। আজকে আর এসব কিচ্ছুটি পাবে না বলেই তো ওরা এরকম করছে। মায়ার এই কথাগুলো শুনে তো গৌরবাবু তো পুরো বনে গেলেন। মায়ার কথাগুলোর সাথে সরমার কথার অনেক সাদৃশ্য খুঁজে পেলেন, আর গৌরবাবুও এতে সব রাগ ভুলে গেলেন। দেওয়াল ঘড়িতে রাত 10টার ঘন্টা বাজতে থাকলে ঠিক একই সময়ে শোনা গেল ফ্ল্যাটের দরজার কলিং বেলের আওয়াজ। এত রাতে কে এখন এলো ফ্ল্যাটে? একটুখানি ভীত সন্ত্রস্ত হয়ে ধীর পায়ে গৌরবাবু দরজার আই হলে উকি দিতে অবাক হয়ে গেলেন। এত রাতে গৌরী কেন? তাড়াতাড়ি দরজা খুলতেই গৌরী হাতে ঝোলানো দুটো ব্যাগ নিয়ে হুড়মুড় করে ঘরে ঢুকেই বাবাকে আগে একটা প্রণাম করে নিয়ে বলল, বাবা হ্যাপি বার্থডে, কেমন আছো তুমি? গৌরবাবু খুব হাসি হাসি মুখের উত্তর দিয়ে বলল, মারে খুব ভালো আছি, আর যেখানে তুই আছিস তো সেখানে খারাপ থাকবো কি করে? শোন, তুই এত রাতে এলি যখন, তখন সাথে বুলবুলকে ও স্বপনকেও সাথে নিয়ে আসতে পারতিস। বুলবুলের বাবা বলল যে কাল সকালে কি একটা জরুরি কাজ আছে, আর বুলবুলের সকাল সকাল পড়তে যাওয়া আছে, তাই ওরা এলো না। আর আমার স্কুল আমি এখান থেকে ভোরবেলা বেরিয়ে গেলেই করতে পারবো। অনেকদিন তোমার সাথে দেখা হয়নি, তাই হঠাৎ ঠিক করে চলে এলাম। কথাবার্তা চলাকালীন মায়া ততক্ষণে দিদিভাইয়ের জন্য 1 গ্লাস জল সাথে একটা মিষ্টি ও চা এনে গৌরীর হাতে ধরিয়ে দিল। কেমন আছো মায়াদি? এই প্রশ্নের উত্তরে মায়াদি হাসি মুখে ঘাড় নেড়ে বলে, দিদি আমি খুব ভালো আছি, কিন্তু এই দাদাবাবু কোনো কারণে মাঝে মাঝে মেজাজ হারিয়ে চিৎকার করলে ওনার প্রেশার বাড়ার ভয় লাগে আমার। কথাটা শোনা মাত্রই গৌরবাবু একটুখানি তির্যক চোখে মায়ার দিকে তাকালে ততক্ষণে এসে পড়ল গৌরীর প্রশ্ন, বাবা তোমার উপরে চেঁচামেচি করে না তো? না না বলেই মায়া কিছু বলতে চেষ্টা করলে গৌরবাবুর মুখের দিকে ওনার দৃষ্টি পড়তেই উনি কথা ঘুরিয়ে বলেন, দিদি তুমি অনেক দিন বাদে এলে, আবার বলছো যে কাল সকাল সকাল চলে যাবে। আমি তোমার জন্য একটা সবজি ডাল বানাই, তুমি হাত পা ধুয়ে দাদাবাবুর সাথে গল্প করো। মায়া এই বলে গৌরীর কাছ থেকে খালি চায়ের কাপটা নিয়ে রান্নাঘরে চলে গেল। এরপরে গৌরী ওর ব্যাগ থেকে বের করতে লাগলো বাবার পছন্দের মাছের ঝোল, পায়েস, পাজামা, পাঞ্জাবি ও একটা সুন্দর টি শার্ট। গৌরবাবু সমস্ত জিনিস হাতে নিয়ে এক শূন্য দৃষ্টি নিয়ে ভেবে চলেন। অন্যদের সাথে গৌরীর কত তফাৎ। সরমা চলে গেছে জেনে বাবার যাতে কোনো রকম মানসিক কষ্ট না হয় তার জন্য মেয়েটা নিঃস্বার্থভাবে কত চেষ্টা করে। আর অন্য দুজন ভাবতেই ঘেন্না লাগছে। এই ভাবতে ভাবতেই গৌরবাবু একটু অন্যমনস্ক হতে গৌরী বাবাকে গায়ে ঝাঁকুনি দিয়ে বলে, ও বাবা কি এত ভাবছো? জিনিস তোমার পছন্দ হয়নি নাকি? শোনো, তুমি না এই টি শার্ট পরে দেখো না ঠিক হলো কি না। ততক্ষণে আমি এই নতুন বই ও খাতাগুলো মায়ার হাতে দিয়ে আসি। ওর ছেলেও তো ক্লাস 10 পাশ করেছে এবার। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে গৌরবাবু গৌরীকে কাছে ডেকে নিয়ে একবার ভাবলেন যে কবিতা ও চঞ্চলের কথাগুলো জানাবেন না,
কিন্তু পরক্ষণেই আবার ভাবেন, আচ্ছা এরপরে যদি কখনো কবিতা বা চঞ্চল সরমার গয়না নিয়ে এখানে এসে হামলা শুরু করে, তখন তো গৌরীকে জানিয়েও লাভ হবে না। এছাড়া মানসিক কষ্ট পেতে পেতে শরীর খারাপ হলে তখন দেখবেই বা কে? সরমা চলে গেছে জেনেও তো আমি মনে মনে বলছি আমি বাঁচতে চাই নিজের জন্য। গোটা জীবনটা তো টেনশন নিয়ে লড়াই করতে করতে জগতের সুন্দর জিনিসগুলো দেখাই হয়নি। বাবাকে অত্যন্ত চিন্তিত দেখে ও মায়ার হঠাৎ করে গৌরবাবুর চেঁচামেচির কথা মনে করে গৌরী বাবাকে জিজ্ঞাসা করল, বাবা তোমার কোনো এখন সমস্যা হচ্ছে না তো? ওষুধগুলো ঠিক সময় মতন খাও তো? অশ্রু সজল চোখে গৌরবাবু গৌরীকে সব কিছু জানালে গৌরী তো হতবাক। সে ভাবতেই পারছে না এই রকম অমানুষগুলো এখানে জন্মালো কি করে। কোথায় তারা বাবার পাশে দাঁড়াবে না, উল্টে বাবার কাছ থেকে পয়সা আদায় করতে চাইছে। সব শোনার পরে গৌরী বাবার মাথায় হাত রেখে বলে, বাবা তুমি ছোটোখাটো উপহার ছাড়া আর কাউকে কোনো কিছু দেবে না। আমি ওদের সাথে কথা বলে নেব। আর তোমার যা খেতে ইচ্ছে করবে, কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করবে, সেগুলো করবে, বুঝলে? গৌরীর কথাতে গৌরবাবু আনন্দাশ্রু মুছে নিয়ে বলেন, মারে একা একা আর কি খেতে ভালো লাগে রে, আর কোথাও যেতেই ইচ্ছে করে না। আমার খুব ইচ্ছা ছিল যে রিটায়ার করার পরে সরমাকে সাথে করে হিল্লি দিল্লি ঘুরবো, বড় বড় হোটেলে তোর মাকে নিয়ে গিয়ে একদিনের জন্য অন্তত নিজেকে কেউকেটা মনে করব। এখন আর কিছুই ভালো লাগে না, বুঝলি? ভাবলাম যে ওই বুড়োদের দলে ভিড়ে একটুখানি টাইম পাস করব, তো সেখানেও ওই বুড়োগুলো আমার ব্যক্তিগত জীবন নিয়ে বড্ড বেশি উৎসাহী, খুব মজা তাচ্ছিল্য করে, ভালো লাগলো না। এখন তো আমি একা একাই পার্কে ঘুরে বেড়াই। তবে এটুকু বলতে আমার লজ্জা নেই, এই মায়ার মতন রাঁধুনি মহিলা যদি ঘরে না থাকতো তো এই ঘরও নরক বলে মনে হতো। ওই ভদ্র মহিলা আমাকে খুব দেখে, খেয়াল রাখে। কথা শেষ হতেই একে অপরকে গুড নাইট বলে যে যার ঘরে শুতে চলে গেল। সকাল হতে গৌরী বাবাকে আর ঘুম থেকে না তুলে স্কুলে চলে গেল মায়াকে বলে। কিন্তু এক অদ্ভুতভাবে গৌরবাবুর খুব জ্বর এলো শরীরে। সকাল 8টার সময়ও গৌরবাবুকে বিছানায় শুয়ে থাকতে দেখে মায়া অবাক হয়ে ওনাকে ডাকতে খুব ক্ষীণ গলায় গৌরবাবু জানালেন, মায়া আমার খুব জ্বর এসেছে, তুমি ওই পাশের ঘরে টেবিলের উপরে রাখা থার্মোমিটারটা নিয়ে এসো। আর তুমি আমার ওষুধের ব্যাগটা নিয়ে দেখো তো প্যারাসিটামল আছে কিনা, না থাকলে মিত্র মেডিকেল স্টোরে ফোন করলে ঘরে ওষুধ দিয়ে যাবে। মায়া ওনার কথা মতন সব কিছু করলেন। প্যারাসিটামল খেয়েও ওনার জ্বর আর নিচে নামতে চাইছে না। আর এদিকে উনি জেদ ধরেও বসে আছেন তার এই জ্বরের খবর যেন কাউকে না জানানো হয়। সব নির্দেশ পালন করে মায়া ওনার জন্য স্পেশাল স্যুপ, চিকেন স্টু ইত্যাদি বানানোর সাথে মাথায় জলপট্টি দিতে থাকলে জ্বর বেশ খানিকটা নিচে নামলো। কেটে গেল এরকমভাবেই দিন চারেক। পার্কে কমলা বিকালে ঘুরতে এসে প্রথমে দূর থেকে দেখে নেয় ওই বেঞ্চিতে গৌরবাবু এসেছেন কিনা। মাঠে পায়চারি করতে করতে হাজারো চিন্তা ওনার মাথায় ঘোরে। জন্মদিন পালনের আনন্দে কি কোথাও হঠাৎ উনি ঘুরতে গেছেন, না বাড়িতেই আছেন? হঠাৎ করে শরীর খারাপ হয়নি তো? মনের মধ্যে হাজারো খারাপ চিন্তা হতে আর না থাকতে পেরে উনি ফোন মেলালেন গৌরবাবুকে। গৌরবাবু তখন জ্বরের ঘুমে আচ্ছন্ন। ওনার ফোন তোলে মায়া। হ্যালো, আমি মায়া বলছি। আপনি কে? কাকে চাইছেন? কমলা মায়ার কথা না জানতে মায়া জানতে চায় এই আপনি কে। এই প্রশ্নের উত্তর মায়াকে কিভাবে দেবে কমলা বুঝতে না পেরে চিন্তিত মুখে ফোনটা কেটে দিল। মায়ার কথার তীব্রতায় গৌরবাবুর ঘুম ভেঙে গেলে খুব ধরা ধরা গলায় মায়া বলেন, একটা মেয়ে ছেলে আপনাকে ফোন করেছিল। নাম না বলে ফোনটাই কেটে দিল। দাদাবাবু আপনার ফোন এখন থেকে আমার কাছে থাকবে, না হলে যত আলতু ফালতু লোকেরা যখন তখন ফোন করে আপনাকে বিরক্ত করবে তখন। গৌরবাবু জ্বরের জন্য ঘুমে ঢলে পড়তে মায়ার কথা কিছুই কানে ঢুকলো না। ওনার মুখ দিয়ে বেরোলো না মায়ার কথার কোনো জবাব। দাদাবাবুর জ্বরের জন্য মায়া দু চোখের পাতা এক করতে পারে না। ওষুধ আনা, মাথা ধুয়ে দেওয়া থেকে কপালে জলপট্টি দেওয়া সব কিছু মায়া হাসি মুখে সামলাচ্ছে। গৌরবাবুর জ্বর বেশ ওঠানামা করছে। মায়া চিকেন স্টু, গরম দুধ খাইয়ে দাদাবাবুকে চাঙ্গা রাখার চেষ্টা করে যাচ্ছে দিবারাত্র। একদিন রাতে খুব জ্বর বাড়লে ঘুমের মধ্যে শোনা গেল গৌরবাবু একটু অসংলগ্ন কথাবার্তা। সরমা তুমি আমাকে ভুল বুঝো না, আমি আজও তোমাকে ভালোবাসি ইত্যাদি বলতে থাকলে মায়া ভয়ে পেয়ে চিৎকার করে দাদাবাবুকে ডেকে বলে, ও দাদাবাবু আপনি ঘুমের ঘোরে কী সব বলছেন? আর একটা ওই সাদা বড়ি দেব নাকি? বড়দিরে খবর দিব নাকি? খুব জড়ানো কথাতে তিনি বললেন যে কাউকে ডাকার দরকার নেই, তুমি আর একটা সাদা বড়ি দাও আর সম্ভব হলে 1 কাপ গরম দুধ করে আনো। এই বলে গৌরবাবু নিজের হাতেই কপালে হাত দিয়ে জোরে জোরে ঘষতে থাকলে মায়া বেশ বুঝতে পারল
যে দাদাবাবুর জ্বরের জন্য মাথা ব্যথা করছে। মায়া খুব তাড়াতাড়ি 1 কাপ গরম দুধ ও ট্যাবলেট গৌরবাবুকে খাইয়ে দিয়ে একটা ঝান্ডু বামের শিশি থেকে আঙুলে মলম তুলে ওনার কপালে মালিশ করে দিতে বেশ আরাম করে উনি ঘুমিয়ে পড়লেন। সকালের দিকে জ্বর অনেকটা কমের দিকে। গৌরবাবু থার্মোমিটারে নিজেই জ্বর মেপে দেখলেন যে 99। শরীর একটু ভালো লাগাতে ওনার ইচ্ছে হলো যে আজকে খাটে বসে একটু বাইরের আকাশ দেখতে। দূর আকাশের দিকে চেয়ে হঠাৎ তার মনে হলো যে এতক্ষণে কমলা হয়তো স্নান সেরে গেটের কাছে পুজোর ফুল কিনতে গেছে। আজকে বেরোলে নিশ্চয়ই দেখা হতো। উদাস মনে এইসব ভাবতে হঠাৎ ডাইনিং টেবিলে রাখা ওনার ফোনটা বাজতে শুরু করলে গৌরবাবু খুব ধীর গলায় মায়াকে ডাকতে থাকলে মায়া বাথরুমের ভেতর থেকে জানালো, ফোন বাজুক, আপনি কিন্তু খাট থেকে নামবেন না। আমি আর মিনিট 5 পরে গিয়ে দেখছি কে ফোন করেছিল। গৌরবাবু মায়ার কথার অবাধ্য হতে পারলেন না। উনি বিছানায় বসে রইলেন আর ফোনের আওয়াজ এক সময় বাদে বন্ধ হয়ে গেল। মিনিট 5 পরে মায়া বাথরুম থেকে বেরিয়ে নিজেকে ঠিকঠাক করে বাবুর ফোনে মিসড কল দেখে বলে, ও দাদা বাবু, এ তো দেখছি সেই মেয়ে ছেলেটার ফোন যে আগেও একবার করেছিল। গৌরবাবু ফোন নিয়ে চশমাটা পরে নিয়ে ওই নংটা অনেকক্ষণ দেখেও বুঝতে পারলেন না যে কোথা থেকে ফোনটা এসেছিল। কল ব্যাক করার সাহসও হচ্ছিল না ওনার। আজকাল নানানভাবে ফ্রডের পাল্লায় পড়া থেকে বাঁচতে এসব বড় মেয়ে গৌরীর নির্দেশ। সে বলেছিল যার প্রয়োজন হবে সে দরকার হলে আবার ফোন করে নেবে। এদিকে মায়া নিজেকে পরিপাটি করে সাজিয়ে দাদাবাবুর দিকে তাকিয়ে নিয়ে রান্নাঘরে যেতে ভাবে, ইস, দাদাবাবুর অমন সুন্দর চেহারাটার কি ছিরি হয়েছে, কবে উনি সারবেন কে জানে। আর এদিকে দাদাবাবু জেদ ধরে বসে আছেন যে কাউকে খবর দিয়ে বিরক্ত করা চলবে না। নিজের ও দাদাবাবুর জন্য চায়ের জল গ্যাসের উনুনে চাপাতেই বাজলো কলিং বেলটা। ঘড়িতে তখন সকাল 8টা। মায়া তো অবাক, কে হতে পারে এখন? তেমন তো এত সকালে কেউ আসে না। সন্তর্পণে দরজা খুলে দেখে সে এক মহিলা এসেছেন, যাকে আগে কখনো মায়া দেখেনি। উনি গৌরবাবুর কথা বললে মায়া ওনাকে বাইরে দাঁড় করিয়ে রেখে দাদাবাবুরে বলতে এলো, দাদাবাবু, কমলা বলে একটা মেয়ে ছেলে আপনাকে ডাকছে। মায়ার মুখে কমলার নাম শুনে গৌরবাবু ভাবতে লাগলেন, এ কি সেই কমলা যার সাথে পার্কে বেঞ্চিতে বসে দুটো মনের কথা বলেছিলেন? শরীর দুর্বল থাকাতে উনি নিজের বেশভূষা ঠিকঠাক করে নিয়ে ওনাকে শোয়ার ঘরে আসতে বললেন। কমলা এলো গৌরবাবুর কাছে। প্রথমে নজরে তো কমলার কান্না পাচ্ছিল এই ভেবে, এই কি সেই স্মার্ট সুদর্শন গৌরবাবু? কি ওনার চেহারা হয়েছে! এরপরে চোখাচোখি হতেই কমলা স্মিত হাসি যোগে নমস্কার জানিয়ে শুরু করলেন। আপনি বেরোচ্ছেন না দেখে তখনই বুঝেছিলাম যে আপনি হয়তো অসুস্থ হয়েছেন, কারণ আপনার মতন প্রকৃতি প্রেমিক লোক ঘরে থাকার কথা নয়। যাই হোক, এখন কেমন আছেন? একটুখানি ভালো আছি আজ। গৌরবাবু খুব কষ্ট করে মুখে হাসি নিয়ে কথাগুলো বললেন। তবে ওনার সেই হাসিটা আজকে কমলাকে তেমনভাবে নাড়া দিল না, কারণ মুখের বড় বড় আধ কাঁচা দাড়ি তাকে যে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। ওষুধপত্র কি চলছে, কেন ছেলেমেয়েদের খবর দেননি, ইত্যাদি নানান প্রশ্ন গৌরবাবুকে করার সময় মায়া হাজির হলো 1 কাপ চা ও 2টো বিস্কুট নিয়ে। প্রথমে কমলা খাবো না করলেও পরে রাজি হলো যখন গৌরবাবু আর 1 কাপ চা নিয়ে একই সাথে চায়ে চুমুক দিতে চাইলেন। অনেক কথাবার্তার মাঝে গৌরবাবু মায়ার সেবার কথা বলতে ভুললেন না। উনি জানালেন, জানেন কমলা, আপনার কাছে বলতে লজ্জা নেই যে বড় মেয়ের পরেই আমি এনাকে বিশ্বাস করি। মাইনের বিনিময়ে একটি কাজের মহিলা হয়েও উনি প্রচণ্ড যত্ন সহকারে আমাকে দেখেন। এই কদিন তো উনি দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করেছেন বলে আজকে আপনার সাথে বসে দুটো কথা বলতে পারছি। এরপর গৌরবাবু চুপ করে গেলে কমলা গৌরবাবুর চোখের দিকে এক সম্মোহনী দৃষ্টি রেখে বলেন, দাদা, আপনি আমাকে কেন ফোন করলেন না? আমি কি আপনার অপরিচিত? আমি আর যাই হোক আপনার তো একজন বন্ধু বটে, তো এরপরেও আপনার কেন এত সংকোচ? গৌরবাবু কমলার এই কথাগুলোর কি উত্তর দেবেন ভেবে না পেয়ে খুব আস্তে আস্তে বললেন, ম্যাডাম, ফোন নং তো জানতাম না, আর গায়ে তেমন শক্তি ছিল না যে কাউকে ধরে আপনার নং জোগাড় করব। যাকগে কমলা, ওসব ছাড়ুন। এই আপনি এলেন, মনে হচ্ছে যেন আমার আর শরীরে কোনো জ্বর নেই। আমি তো ভাবতেই পারিনি যে বান্ধবী কমলা আপনি আজকে সশরীরে এসে আমার ফ্ল্যাটে উপস্থিত হবেন। কথা শেষ করে হাহা করে হাসতে থাকলে কমলাও তার প্রত্যুত্তরে খুব হালকা একটা হাসি যোগে বলে, দাদা, আজ থেকে আপনি আমাকে আপনি সম্বোধন করবেন না। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। আপনি আজ থেকে আমাকে তুমি সম্বোধন করে ডাকলে সবচেয়ে খুশি হব।
হঠাৎ বেজে উঠল গৌরবাবুর ফোন। চশমা ছাড়া খালি চোখে ক্ষীণ দৃষ্টি নিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখেন ফোনটা কবিতার। কবিতার নামটা দেখে উনি বিরক্তি নিয়ে মায়াকে ডেকে বলেন, এই মায়া, দেখ তো কবিতা আবার কি বলতে চাইছে, আর ওকে আমাকে আমার শরীর খারাপ হয়েছে বলে কিছু জানাবে না। কমলা একটু অবাকই হলো গৌরবাবুর কথাবার্তাতে। কি আশ্চর্য, ছোট মেয়ের সাথে উনি কথা বলতেই চাইলেন না। যদি সেরকম প্রগাঢ় বন্ধুত্ব হতো বা অন্য কিছু সম্পর্ক, তাহলে হয়তো কারণটা জিজ্ঞাসা করা যেত। একটুখানি অন্যমনস্ক হয়ে পড়লেও নিজেকে সামলে নিয়ে কমলা আবারও শুরু করলো, যাগ্গে তো দাদা, আমি অত্যন্ত দুঃখিত যে আপনার জন্য আজকে কিছু আনতে পারিনি। এরপরে আপনার জন্য নিশ্চয়ই কিছু নিয়ে আসব, যদি আমাকে আপনার ফ্ল্যাটে ঢুকতে বাধা না দেন। বলেই দুজনার চোখে চোখ রেখে অট্টহাসিতে ফেটে পড়লেও মায়ার কোনো হুঁশ নেই এসব শুনতে। সে কেবলই ছোট দিদির কথা শুনছে আর উত্তর করছে, আরে তোমার বাবা একটা মেয়ে ছেলের সাথে কথা বলছে, তাই উনি তোমার ফোনটা ধরতে পারেনি। উনি কাছাকাছি কোথাও থাকেন। উনি কে আমি বলতে পারবো না। দাদাবাবুর অত্যন্ত চেনা বলেই তো মনে হচ্ছে। এই পর্যন্ত শুনে কবিতার আর বাবার কোনো কথা শুনতে চাইল না, কারণ বাবা তার ফোন না ধরে কে এক অচেনা মহিলার সাথে গল্পে বুঁদ হয়ে আছেন। সে কিছু একটা অশুভ জিনিস আন্দাজ করে মায়াকে কোনো রকম সৌজন্য না দেখিয়ে অতর্কিতে ফোনটা কেটে দিল। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী মানে অন্তিম পর্ব আজকে সন্ধে আমি না দিতে পারলে কাল দুপুরে আমি অবশ্যই দিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।